আজ প্রায় 6 বছর পর দেশে এসে আবার তার সেই তিক্ত অতীতের মুখোমুখি হতে হবে তা কখনো ভাবেনি সুপ্রিয়া। তার সামনে এখন দাঁড়িয়ে আছে তারই ভালোবাসার মানুষ। না, সে একা নয়, তার কুলে একটা ফুটফুটে 4 বছরের বাচ্চা মেয়ে। কি সুন্দর তোতা পাখির মতো কথা বলছে। আর পাশের ওই মেয়েটা বুঝি ওনার স্ত্রী? হ্যাঁ, স্ত্রী হয়তো। কারণ 6 বছর আগেই তো তার ভালোবাসার মানুষটার বিয়ে ঠিক হয়ে গিয়েছিল। সুপ্রিয়া ঠোঁট কামড়ে কান্না সংবরণ করল। না, তাকে এইভাবে ভেঙে পড়লে চলবে না। একদিন না একদিন তো তাকে ওই মানুষটার মুখোমুখি হতেই হতো, আজ হলেই বা সমস্যা কি? এই ভেবে নিজের চোখটা মুছে সে সামনে এগিয়ে গেল। ওইদিকে আদ্রিত এসেছে তার বড় ভাই আফনানকে রিসিভ করতে। সামনে তাকাতেই সে চমকে উঠল। এ কাকে দেখছে সে? এ তো তার সুখ। কতদিন পর দেখল তাকে। পাগলের মতো কোথায় না কোথায় খুঁজেছে আদ্রিত তাকে। সেই সুপ্রিয়ার দিকে এগিয়ে গেল, কিন্তু সুপ্রিয়া তাকে পাশ কাটিয়ে চলে গেল যেন আদ্রিতকে সে দেখেইনি। এতে আদ্রিত মোটেও অবাক হলো না। কারণ সে জানতো এমন কিছুই হবে। তার থেকে কম কষ্ট তো পায়নি মেয়েটা। সেই সুপ্রিয়াকে ডাক দিবে এমন সময় কোথা থেকে একটা 5 বছরের বাচ্চা ছেলে দৌড়ে এসে সুপ্রিয়াকে মাম্মা বলে জড়িয়ে ধরল। এতে আদ্রিত কিছুটা অবাক হলো। সে উৎসুকভাবে সেদিকে এগিয়ে গেল। সুপ্রিয়াকে জিজ্ঞেস করল, কেমন আছো সুখ? বহুদিন পর আবার সেই চিরচেনা আদরের ডাক শুনে সুপ্রিয়া ভেতরটা ধক করে উঠল। সুপ্রিয়া সামনে তাকাতেই আদ্রিতকে দেখতে পেল। মনের ভিতর যে ঝড় চলছে তা সে কাউকে বুঝতে দিতে চায় না, তাই নিজেকে যথেষ্ট স্বাভাবিক রেখে বলল, আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? কিন্তু আদ্রিতের তো সে প্রশ্নের উত্তর দেওয়ার সময় নেই। সে উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করল, এই বাচ্চাটাকে? আমার ছেলে। আদ্রিত যেন কথা বলতে ভুলে গেল। তার সুখ আবার বিয়ে করেছে বুঝি? না হলে এই বাচ্চা কোথা থেকে আসলো? সে জিজ্ঞেস করল, তুমি আবার বিয়ে করেছ? করলেও আপনার তাতে কি? বেশ সহজভাবেই জবাব দিল সুপ্রিয়া। কিন্তু আদ্রিত তা সহজভাবে নিতে পারল না। বরং সে উত্তেজিত হয়ে পড়ল। তার চোখ দুটো রাগে লাল হয়ে উঠল। সে চিৎকার দিয়ে উঠল, তুমি কিভাবে পারলে আবার বিয়ে করতে? কোথায় কোথায় খুঁজেছি তোমাকে আমি এই 6টা বছর, আর তুমি বিদেশে গিয়ে নতুন বিয়ে করেছো, আবার একটা ছেলেও আছে। আদ্রিত কোনোভাবেই নিজেকে সামলাতে পারছে না। এমনিতেই তার প্রচণ্ড রাগ। কিভাবে তার সুখ পারল বিয়ে করতে? রাগে তার নাকে পাঠা ফুলে উঠেছে। সে এগিয়ে গিয়ে সুপ্রিয়া দুবাহু ঝাঁকিয়ে আবার বলল, এই এই তোর কয়টা লাগে? আমাকে দিয়ে তোর মন ভরতো না। আবার বিয়ে কর ফেললি তুই। আর এই যে তোর এই ছেলে, ও তোর জারজ সন্তান, কারণ আমার সাথে এখনও তোর ডিভোর্স হয় নাই, তাই তুই অন্য কাউকে বিয়ে করলে সেটা বৈধ হবে না। আর কিছু বলতে পারল না আদ্রিত, তার আগেই তার বাগালে একটা চড় পড়ল। আর সেই চড়টা মেরেছে সুপ্রিয়া। নিজের সন্তানকে জারজ বলায় তা কোনোভাবেই মেনে নিতে পারেনি সে। এমনকি কোন মাতা মেনে নিতে পারবে না। সুপ্রিয়া আর কিছু না বলে এয়ারপোর্ট থেকে দ্রুত বেরিয়ে আসলো। আর আদ্রিত ওইদিকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার সুখ তাকে মারল? এ যে অবিশ্বাস্য। যে মেয়ে তার সামান্য আঘাতে কেঁদে কেটে জ্ঞান হারাতো, সে কি না আজ তাকে মারল? অবশ্য তার সুখ তো আর আগের সুখ নেই, সে এখন অনেক পাল্টে গেছে, এ বলেই সে তাচ্ছিল্য হাসল। সেও আর কোন কিছু না বলে এয়ারপোর্ট থেকে বেরিয়ে সোজা নিজের গাড়ি নিয়ে চলে গেল। আর এদিকে আদ্রিতের ভাবি কিছুই বুঝলেন না। বোকার মতো দাঁড়িয়ে থাকলেন। তিনি কোথায় যাবেন বুঝতে পারছেন না, তাই নিজের মেয়েকে নিয়ে স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকলেন। সুপ্রিয়া নিজেকে শক্ত রাখতে পেরেও রাখতে পারেনি। গাড়িতে বসেই নিজের ছেলেকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে উঠল। আদ্রিত ভাবনা এতটা নীচ কিভাবে হতে পারে? এতটুকু বাচ্চাটাকে আর কিছু ভাবতে পারল না সুপ্রিয়া। এর মাঝেই তার ছেলে আরাফ বলল, আম্মু ওই আঙ্কেলটাকে ছিল? সুপ্রিয়া চোখ মুখ শক্ত করে জবাব দিল, কি না? আরাফ বুঝল তার মা রেগে আছে, তাই আর বেশি কিছু জিজ্ঞেস করল না। সুপ্রিয়া নীরবে অশ্রু বিসর্জন দিতে লাগল। গাড়ি এগিয়ে যেতে থাকলো নিজ গন্তব্যে। গাড়ি এসে পৌঁছালো খান নিবাসে।
রিয়া গাড়ি থেকে নামলো, সাথে ছোট্ট আরাফও নামলো। রিয়া চারপাশে চোখ বুলিয়ে বাড়িটাকে দেখে নিল। কতদিন পর আবার সেই চিরচেনা বাড়িটা দেখল। তারপর ছোট্ট আরাফের হাত ধরে সামনে এগিয়ে গেল। কলিং বেল বাজাবার আগেই দরজা খুলল কেউ। রিয়া কিছু বলার ফুরসত অবধি পেল না, তার আগেই ঝাপটে ধরল তাকে সামনের ব্যক্তিটা। মেকি রাগ দেখিয়ে বলল, এতক্ষণ লাগে বুঝি তর আসতে? কতক্ষণ ধরে ওয়েট করছি আমি। তার এই অভিমান মিশ্রিত কথা শুনে রিয়া মৃদু হেসে বলল, তুই এখনো আগের মতোই রয়ে গেলি অনু। ছোটদের মতোই অভিমান করিস এখনো। আর এয়ারপোর্টে একটা সমস্যা হয়েছিল। কথাটা বলতে বলতেই রিয়ার আদ্রিতের কথা মনে পড়ে গেল, সাথে সাথেই তার মুখটা মলিন হয়ে গেল। অনু ব্যাপারটা লক্ষ্য করল কিন্তু কিছু বলল না। আর ওইদিকে ছোট্ট আরাফ গাল ফুলিয়ে বসে আছে। তা দেখে অনু দুষ্টু হেসে তার দিকে এগিয়ে গিয়ে বলল, কেউ কি জেলাস ফিল করছে নাকি? আরাফ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, হু, কেউ কি আমার কথা মনে রেখেছে নাকি? বেস্ট ফ্রেন্ডকে পেয়ে তো আমাকে ভুলেই গেল। আরে আমি কি আমার জান বাচ্চাটাকে ভুলতে পারি নাকি? তার কথা তো সব সময় আমার মনে থাকে। এখন চলো, তোমার জন্য অনেক গিফট আছে। আরাফের গাল দুটো টেনে কথাটা বলল অনু। গাল টানাতে আরাফ রাগ উঠল, সে মোটেও এটা পছন্দ করুক, তারপরও মিমি সবসময় এমন করে। কিন্তু গিফটের নাম শুনতেই আবার তা ভুলেও গেল। আরাফ মিষ্টি হেসে উচ্ছ্বসিত কণ্ঠে জিজ্ঞেস করল, সত্যি মিমি? হ্যাঁ সত্যি। এখন চলো ভিতরে চলো। তার আগে আমাকে একটা কথা বলো তো। ততক্ষণে রিয়া ভিতরে চলে গিয়েছে। আরাফ বলল, কি কথা মিমি? এয়ারপোর্টে কি হয়েছিল? তোমাদের আসতে এত দেরি হলো কেন? ওই তো একটা আঙ্কেল এসে মাম্মাকে চিৎকার করে বাজে কথা বলছিল, পরে মাম্মা অনেক রেগে ওনাকে থাপ্পড় মেরে চলে এসেছে। আর মিমি ওই আঙ্কেলটা না মাম্মাকে সুখ বলে ডেকেছিল। অনু এতক্ষণ সব কথাই শুনছিল কিন্তু শেষের কথাটা শুনে চমকে উঠল। মনে মনে ভাবল, সুখ নামে তো রিয়াকে একজনই ডাকে, তাহলে কি সে? কি হলো মিমি? চলো না, আমার গিফট দেবে। হ্যাঁ চলো। যেতে যেতে অনু ভাবল পরে রিয়াকে জিজ্ঞেস করা যাবে আসল কাহিনী কি। অনু আরাফকে নিয়ে ভেতরে আসতেই দেখতে পেল রিয়াকে জড়িয়ে ধরে লিয়া বেগম কান্না করছে। কতদিন পর তোকে দেখলাম। তর কি একবারও এই মায়ের কথা মনে হয় না? মনে হবে না কেন মামুনি? আমি তোমাদের সবসময় মনে করি। আসলে কাজের প্রেসারে ভালো মতো খোঁজখবর নেওয়া হয় না। আর এক্সট্রা প্রেসার দেওয়ার জন্য তো তোমাদের নাতি আছেই। রিয়ার কথায় লিয়া বেগম মুচকি হাসলেন। পাশেই বসে আছে আফজাল খান। শরীর ভালো নেই ওনার। ইদানিং তার কাছে মনে হয় খুব দ্রুতই তিনি মারা যাবেন। তাই তো মেয়ে আর নাতিকে বিদেশ থেকে এক প্রকার ইমোশনালি ব্লকমেইল করেই নিয়ে আসলেন। আরাফকে দেখেই তিনি কাছে ডাকলেন, এসো নানু ভাই, আমার কাছে এসো। আরাফ এগিয়ে গিয়ে তার গলা জড়িয়ে ধরে আদুরে গলায় বলল, নানাজান, আমি তোমাকে অনেক মিস করেছি। কতদিন তোমাকে দেখি না। আমিও তোমাকে মিস করেছি নানু ভাই। ওই পাশ থেকে লিয়া বেগম বলে উঠলেন, আমিও কিন্তু মিস করেছি তোমাকে। আরাফ এবার লিয়া বেগমের কুলে উঠে বসল আর অনেকটা ভাব নিয়ে বলল, আমার বউ তো আমাকেই মিস করবে নাকি? এই কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। তা দেখে রিয়া চোখ দুয়ে দুফোঁটা পানিয়ে গড়িয়ে পড়ল। এই মানুষগুলো এত ভালো কেন? তার মতো একটা মেয়েকে কি সুন্দর নিজের মেয়ে বলে স্বীকৃতি দিয়েছে। সবার কাছেই বলে তার নাকি দুটো মেয়ে। এর মধ্যে লিয়া বেগম তাদের তাড়া দিলেন রুমে গিয়ে রেস্ট করার জন্য। অনু তাদের নিয়ে উপরে চলে গেল। আর লিয়া বেগম ছুটলেন রান্নাঘরে। কতদিন পর তার মেয়েটা আসলো, কত শত আয়োজন তার। আদৃত গাড়ি ড্রাইভ করে তার নিজস্ব ফ্ল্যাটে চলে আসলো। গত 6 বছর ধরে সে এখানেই থাকে। কত শত স্মৃতি আছে এখানে তার আর তার সুখের। আদৃত রুমে ঢুকেই সব জিনিস এলোমেলো করে দিল। প্রচণ্ড রাগ হচ্ছে তার। কিছু ভালো লাগছে না। কেমন অস্থির অস্থির লাগছে। সে রাগ নিয়ন্ত্রণ করতে না পেরে ড্রেসিং টেবিলের আয়নায় আঘাত করল। তাও রাগ মিটল না, আবার সে দেয়ালেও হাত দিয়ে কয়েকটা আঘাত করল। যার ফলে হাত ফেটে রক্ত গড়িয়ে পড়তে থাকলো। কে বাবাই
কিভাবে পারল সুখ আবার বিয়ে করতে? আবার একটা বাচ্চাও আছে। তার সুখ এখন আর তার নেই। এখন সে অন্য কারো বাচ্চার মা, এটা ভাবতেই আদ্রিতের চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। তীব্র কষ্টে মনে হলো এই বুঝি বুকটা ফেটে যাবে এখনই। সে এগিয়ে গেল বেলকনির পানে। সেখানে গিয়ে মেঝেতে বসে পড়ল আর বলতে থাকলো, হে আল্লাহ, আমার একটা সামান্য ভুলের জন্য আমাকে তুমি এত বড় একটা শাস্তি দিলে। তুমি তো জানো আমি এত দিন তাকে কোথায় কোথায় খুঁজেছি। কত রাত হৃদয়ের যন্ত্রণায় ছটফট করেছি তার জন্য। আমি যে মানতে পারছি না সুখ আর আমার নেই, সে এখন অন্য কারো। সে যে অন্য কারো সন্তানের জননী। তাকে যখন অন্য কারোরই করে দিবে, তাহলে আজ কেন আমার সামনে নিয়ে আসলে? কেন আবার সেই যন্ত্রণায় দগ্ধ করলে? এইসব বিড় করতে করতেই আদ্রিত বেলকনিতেই ঘুমের কুলে ঢলে পড়ল। তার এই হৃদয়ভাঙ্গা আর্তনাদ কেউ শুনল না। রাতের স্তবদতার সাথেই তা মিলিয়ে গেল। ওই লোকটা কে ছিল? রিয়া। রাতে খাওয়া দাওয়া করে রুমে এসে মাত্রই আরাফকে ঘুম পাড়িয়ে নিজে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছিল রিয়া। কিন্তু অনুর এরকম আকস্মিক উদ্ভট প্রশ্নে কপালে ভাঁজ পড়ল তার। মেন, কার কথা বলছিস তুই অনু? আমি তার কথায় বলছি যাকে তুই আজকে এয়ারপোর্টে চড় মেরছিস। আমি নিশ্চিত এইটা আদ্রিত ছিল, তাই না? রিয়া চমকে উঠল অনুর কথা শুনে। অনু কিভাবে জানলো এয়ারপোর্টের কথা? তাহলে কি আরাফ বলেছে? তাই হয়তো। কিন্তু আদ্রিতের কথা কিভাবে জানলো অনু? আরাফ তো আদ্রিতকে চিনেই না। রিয়া ঢোক গিলল। অন্যদিকে তাকিয়ে বলল, হ্যাঁ, এইটা আদ্রিতই ছিল। মানে আদ্রিতের সাথে তোর দেখা হয়েছে আজকে। কিন্তু তুই আমাকে কিছু বললি না কেন? ওই সময় তোর মুখ দেখেই বুঝতে পারছিলাম যে কিছু একটা ঘটেছে। তাই আমি আরাফকে জিজ্ঞেস করেছিলাম। ও বলল আদ্রিত নাকি তোর সাথে চিৎকার করেছে। কি বলেছে ও তোকে? অনুর কথা শুনে রিয়ার আদ্রিতের সাথে থাকা ওই মেয়েটি এবং তার বলা সেই তিক্ত বুলা মনে পড়ে গেল। সাথেই সাথেই ওর চোখ জোড়া ছলছল করে উঠল। অনু এবার রিয়ার কাঁধে হাত রেখে নরম গলায় জিজ্ঞেস করল, বল না রিয়া, ও তোকে কি বলেছে? রিয়া এবার আর নিজেকে আটকে রাখতে পারল না, অনুকে জড়িয়ে ধরে সশব্দে কেঁদে উঠল। এত বছর নিজের মনের সঙ্গে কত লড়াই করেছে সেই তিক্ত অতীত ভুলতে, কিন্তু ফলাফল তো শূন্য। আজ আবার সেটা নতুন করে হৃদয়ে আঘাত করল। আজ অনু, মামুনি আর বাপি না থাকলে সে কোথায় যেত? অনুও রিয়াকে দু হাতে আগলে নিল। রিয়া এবাসর কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা গলায় বলতে লাগলো, অনু, জানিস আদ্রিত সত্যিই আবার বিয়ে করছে। আদ্রিতকে আমি এয়ারপোর্টে আজকে দেখেছিলাম। সাথে ওর বউ বাচ্চাও ছিল। আদ্রিত আমার আরাফকে জারজ, অবৈধ বাচ্চা বলেছে। এ বলে রিয়া আরো কাঁদতে থাকলো। রিয়ার কথা শুনে অনু চমকে উঠল। আদ্রিত আবার বিয়ে করেছে? আরাফকে অবৈধ বাচ্চা বলেছে? কি করে পারল নিজের একজন মা হিসেবে? এটা আমি মেনে নিতে পারিনি। কেই বা পারবে বল? কিন্তু আদ্রিত তো আর জানে না আরাফ তারই সন্তান। রিয়া চোখ মুখ শক্ত করে বলল, আর আমি কোনোদিন এটা ওকে জানতেও দিব না। যদি কোনোদিন জানতে পারে আরাফকে নিয়ে যেতে চায় তখন কি করবি? আর আরাফও যদি কখনো যেতে চায় তখন কি করো? অনু কথায় রিয়া আঁতকে উঠে চিৎকার করে বলে উঠল, না, কখনো না, আমি আরাফকে ওর কাছে দেব না। আরাফ শুধু আমার ছেলে, আর কারো না। না, আর কারো না, ও শুধু আমার। তুই এটা কি বললি অনু? কি বললি তুই এটা? আমি আরাফকে কখনো দিব না, কখনো না। এই বলে রিয়া কাঁদতে থাকলো। অনু বলল, কতদিন তুই না জানিয়ে রাখবি? একদিন না একদিন তো জানতেই পারবে। আর আরাফেরও তো জানার অধিকার আছে যে ওর বাবাকে। আর আদ্রিত, ওরও তো জানার দরকার যে ওর একটা ছেলে আছে। রিয়া ভাবল সত্যিই তো আদ্রিতেরও তো জানার অধিকার আছে তার ছেলের কথা। কিছুক্ষণ পর অনু চলে গেলে রিয়া লাইট অফ করে আরাফ করে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। সকালবেলা আদ্রিতের ঘুম ভাঙল কলিং বেলের আওয়াজে। সে আশেপাশে তাকিয়ে বুঝল যে ব্যালকনিতেই সে রাতে ঘুমিয়েছিলে। হঠাৎ হাতের প্রচণ্ড ব্যথা অনুভব হওয়ায় সে হাতের দিকে লক্ষ্য করল। আবার কলিং বেলের আওয়াজে আদ্রিত গিয়ে মেইন ডোর খুলল।
দরজা খুলতেই আদ্রিতের বন্ধু রওনাক ঘরে প্রবেশ করে বলল, কিরে, তোকে কাল থেকে ফোন দিচ্ছি, ধরছিস না কেন? বলতে বলতেই তার নজর গেল আদ্রিতের হাতে। রওনাক আঁতকে উঠল। পালাও। তর হাতে কি হয়েছে? আদ্রিত গম্ভীর গলায় বলল, কিছু না। রওনাক তাড়াতাড়ি করে ফার্স্ট এইড বক্স এনে ব্যান্ডেজ করে দিল। তারপর ঘরের চারদিকে নজর বুলিয়ে দেখল সবকিছু এলোমেলো হয়ে আছে। সে বুঝল কিছু একটা ঘটেছে, তাও কোন বড় ধরনের ঘটনা হতে পারে। তুই সত্যি করে বলতো কি হয়েছে? কাল সুখের সাথে আমার দেখা হয়েছে। রওনাক চমকে উঠে বলল, কি বললি? কার সাথে? আদ্রিত ঢোক গিলল, কথা যেন তার গলায় আটকে যাচ্ছে। তারপর রওনাককে কালকে ঘটে যাওয়া সব ঘটনা বলল। সব শুনে রওনাক হা হয়ে গেল। সে বিশ্বাস করতে পারছে রিয়ার ব্যাপারে কথাগুলো। সে বুঝতে পারল না কি বলে বন্ধুকে সান্ত্বনা দিবে। কারণ সে তো জানে তার বন্ধু ওই মেয়েটাকে পাগলের মতো ভালোবাসে। আর সে কি না নতুন সংসার নিয়ে ব্যস্ত। বাপি, আমি ভাবতেছি আর লন্ডনে ফিরতে যাব না, এখানেই কোন কাজের ব্যবস্থা করব। সকালে নাস্তা করছিল সবাই। রিয়ার এই কথা শুনে সবাই ভীষণ খুশি হলো। কিন্তু কাজের কথা শুনে আফজাল খান বললেন, কোন কাজের ব্যবস্থা করতে হবে না। তোর বাবার এত বড় অফিস থাকতে তুই বাইরে কেন কাজ করবি? অনুর সাথে তুইও আজকে থেকে অফিস সামলাবি দুজনে মিলে। কিন্তু বাপি। রিয়াকে আর কিছু বলতে না দিয়ে আফজাল খান আবার বললেন, আমি আর কিছু শুনতে চাই না। আমি অনেকবার বলেছি আর তুইও না করেছিস, কিন্তু এখন আর তোর কথা মানতে পারছি না। রিয়া অজ্ঞতা মেনে নিল তার কথা। দীর্ঘশ্বাস ফেলে বলল, আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম তোমার কথা। আফজাল খান মুচকি হাসলেন। লিয়া বেগমও খুশি হলেন। অনু বলল, তাহলে আরাফকে এখানেই একটা স্কুলে ভর্তি করে দেওয়া হোক। হ্যাঁ অনু, ঠিক বলেছিস। কালকেই ওকে ভর্তি করিয়ে দেব। নতুন স্কুলে ভর্তি হওয়ার কথা শুনে আরাফ খুশিতে ডগমগ হয়ে উঠল।